ভারত আমেরিকা একজোটে বাংলাদেশ নির্বাচন বয়কট। আওয়ামী লীগবিহীন নির্বাচন অবৈধ ঘোষণা করল জাতিসংঘ। কেউ যদি মনে করেন আমাদেরকে বাহিরে রেখে, আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন, তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন। এটি কয়েকটা নির্বাচনী প্রমাণ হয়েছে, কয়েকটি রাজনৈতিক সংগঠনের ব্যবহার দেখে বোঝা হয়েছে। সামনে কি হবে সবাই রেডি থাকেন, সবার সাথেই দেখা হবে। সারা পৃথিবীর মানুষ আমরা এক হয়েছি, বাই বাই হিসেবে আমরা ঐক্য হয়েছি। সময় প্রয়োজনে যা প্রয়োজন তাই আমরা করব। এদিকে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কতটা হুমকি জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্তা। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে ভোট গণনা। সবশেষ রাত 1:45 পর্যন্ত কমপক্ষে 161 আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে বিএনপি জোট 122টি আসনে বিজয় নিশ্চিত করেছে। ভাইরা আমার, হতাশ না হয়ে আকাশের দিক তাকাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন। 12 তারিখ চলে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। একটা দল আপনাদের সাথে যোগ দেবে, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে, ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দেবে। একটু অপেক্ষা করেন। ভারত আমেরিকা একজোটে বাংলাদেশ নির্বাচন বয়কট। আওয়ামী লীগবিহীন নির্বাচন অবৈধ ঘোষণা করল জাতিসংঘ। যাবতীয় আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকালে 7:30 থেকে শুরু হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলবে বিকেল 4:30 পর্যন্ত। একই সঙ্গে জুলাই সনদে ওপর নেওয়া হবে গণভোট। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক এএমএম নাসির উদ্দিন। নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোট হচ্ছে 299টি আসনে। কয়েকদিন আগে শেরপুর 3 আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই কেন্দ্রে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ভোটে অংশ নিয়েছে 50টি রাজনৈতিক দল। স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 1755 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসিনা সরকারের পতনের 1.5 বছর বাদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। এই ভোটে নেই আওয়ামী লীগ, যে কারণে ভোটারের উপস্থিতি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এবারের নির্বাচনে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আরও 2 দিন অর্থাৎ সরকারিভাবে ছুটি থাকায় টানা 4 দিনের একটা লম্বা ছুটি। অনেকেই ভোট দিয়ে বাসে, ট্রেনে, লঞ্চে চেপে বাড়ির পথে পা বাড়িয়েছেন। বাংলাদেশের সর্বশেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র 2 বছর আগে, 2024 সালের 7 জানুয়ারি। এর মাত্র 2 বছরের মাথায় আরও একটি সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় 24-এর 8 অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর কয়েক মাসের মাথায় জাতীয় নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এই নিয়ে তাদের সঙ্গে তদারকি সরকারের শুরু হয় টানাপড়েন। গত বছর জুনে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তদারকি সরকার প্রধান। এরপরেই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটে। গত বছর জুলাইতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা হয়। যদিও ঘোষণার পরেও নির্বাচন হবে কিনা তা নিয়ে তৈরি হয় চূড়ান্ত অনিশ্চয়তা। বাতাসে ভাসতে থাকে বিশেষ একটি গোষ্ঠী বাংলাদেশের নির্বাচন বানচাল করার চেষ্টা চালাবে। সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পদ্মাপাড়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ভোট কেমন হচ্ছে তা দেখার জন্য 394 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং 397 জন বিদেশি সাংবাদিক সেখানে রয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। তারা যে কোনো প্রতিনিধি পাঠাবে না তার একটা ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। আমেরিকা ও ভারতের দাবি ছিল এই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যার অর্থ আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে হবে। কিন্তু সেই দাবি মানতে অস্বীকার করে ঢাকা। ইউনুসের প্রেস উইং জানিয়েছেন 394 জন পর্যবেক্ষকের মধ্যে 80 জন বিভিন্ন সংস্থার প্রতিনিধি। যেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সব দেশ থেকে মোট 240 জন প্রতিনিধি বাংলাদেশে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের 51 জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। সব মিলিয়ে 21টি দেশ থেকে এসেছেন পর্যবেক্ষকরা। পাকিস্তান থেকে এসেছেন 8 জন, ভুটান থেকে 2 জন, শ্রীলঙ্কা থেকে 11 জন, নেপাল থেকে 1 জন, ইন্দোনেশিয়া থেকে 3 জন, ফিলিপিন্স থেকে 2 জন, মালয়েশিয়া থেকে 6 জন, জর্ডান থেকে 2, তুরস্ক 13, ইরান 3, জর্জিয়া ও রাশিয়া 2 জন করে মোট 4 জন, কিরগিজস্তান থেকে পাঠানো হয়েছে 2 জনকে। এই তালিকায় ভারত ও আমেরিকার কোনো প্রতিনিধি না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। ভারতের না আসার পেছনে বিশ্লেষকেরা 3টি প্রধান কারণ দেখছেন। প্রথমত নিরাপত্তা ও ভারত বিরোধী হাওয়া, দ্বিতীয়ত ইউনুসের সঙ্গে টানাপড়েন, আর সবথেকে গুরুত্বপূর্ণ হল দিল্লি মনে করে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হতে পারে না। এদিকে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কতটা হুমকি জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্তা। বাংলাদেশ কি ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন এক সংকট ডেকে আনবে?
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টা আগে এমনই এক সাংঘাতিক প্রশ্ন তুলে দিলেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক মাইকেল রুবিন, যিনি বর্তমানে পেন্টাগনের অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্যতম পরামর্শদাতা। সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য মাথাব্যথার কারণগুলি তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা কট্টর মৌলবাদী শক্তিগুলি সম্পর্কেও সতর্ক করেন। ওয়াকিবহল মহলের মতে আগামী দিনে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কী নীতি হতে চলেছে, মাইকেল রবিন তারই ব্যাখ্যা দিলেন। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য উপস্থিত ছিলেন। মাইকেল রুবিন বাংলাদেশের ক্রমবর্ধমান ইসলামপন্থী সংকটের বিরুদ্ধে তুরস্ক ও ইরানের ঐতিহাসিক সাদৃশ্য তুলে ধরেন। ফলে বিষয়টি এবার গুরুতর। মাইকেল রুবিন স্পষ্ট ভাষায় বলেছেন, এই সপ্তাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি অপ্রত্যাশিত সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যখন বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং তাদের দমন করার জন্য প্রয়োগ করা শক্তি যখন অগ্রাসী হয়ে ওঠে, তাতে হাজারের উপর মৃত্যু ডেকে আনে, যার পরিণতিতে বাংলাদেশের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশটির প্রতিষ্ঠাতার কন্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। মাইকেল রবিনের দাবি, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের পক্ষে ছিল। তার আরও দাবি, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার প্রতি ব্যক্তিগত রাগ ও বিদ্বেষ তাদের সঠিক মূল্যায়ন ও চিন্তাভাবনাকে ম্লান করে দিয়েছিল। ফলে তারা সহজেই একটি মিথ্যা বর্ণনা বিশ্বাস করে নিয়েছিলেন যে স্বৈরাচারী একনায়ক হাসিনা বাংলাদেশে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছেন। কিন্তু পরবর্তী সময় ব্যালিস্টিক প্রমাণাদি দেখায় যে ছাত্ররা নির্দোষ থাকলেও কিছু লোক পাকিস্তানের সরবরাহকৃত গোলাবারুদ দিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। মাইকেল রুনিনের দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর জামায়াতে ইসলামী প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হয় বাংলাদেশে। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে তাদের ফ্রন্টম্যান হিসাবে ব্যবহার করে জামায়াত বাংলাদেশের প্রশাসনে ছড়ি ঘোরাতে থাকে। ডক্টর ইউনুস ছিলেন পশ্চাৎদের জন্য নিখুঁত মুখ। বিল এবং হিলারি ক্লিন্টনের সাথে তার দীর্ঘ বন্ধুত্ব রয়েছে এবং তিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের জন্য ঘন ঘন বক্তা হিসাবে কাজও করেন। অপরদিকে শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে তার দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে, যার মূলে রয়েছে একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল গঠনের ইচ্ছা এবং তার অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার দুর্নীতির অভিযোগের তদন্ত করার উৎসাহ। মুহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করার পর কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দেন। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দুদের লক্ষ্য করে ইসলামপন্থী চরমপন্থীদের নির্যাতনের খোলা ছাড় দেন মাইকেল রুবিন। মাইকেল রুবিন স্পষ্ট করেছেন, ইউনুস অনেকটা বার্মিজ রাজনীতিবিদ এবং প্রাক্তন নোবেল বিজয়ী অং স্যান সুচির মতোই আচরণ করেছেন, যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন। ওই বক্তৃতায় মাইকেল রবিন মার্কিন প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরে আরও বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তিনি দাবি করেছেন, এখনও মার্কিন পররাষ্ট্র মন্ত্রক ঘুমিয়ে আছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বর্তমান রাজনৈতিক কর্মকর্তার একটি টেপ রেকর্ডিং, জানিয়ে খবর প্রকাশিত করেছিল ওয়াশিংটন পোস্ট, যেখানে দাবি করা হয়েছে কোনো এক মার্কিন কূটনীতিক বাংলাদেশের ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা একটি উগ্রপন্থী দল জামায়াতে ইসলামীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে আবেদন করছেন। পাশাপাশি তিনি গত সোমবার স্বাক্ষরিত মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির উদাহরণ দিয়েছেন। এরপরই তিনি বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে বলেন, রুবিওর স্পষ্ট করে বলা উচিত যে যখন একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান সে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তখন সেই নির্বাচনের কোনো বৈধতা থাকতে পারে না। মাইকেল রুবিনের দাবি, বাংলাদেশিদের সামনে এখন ৩টি বিকল্প আছে। তারা যদি বুঝতে পারেন যে ইউনুস এবং জামায়াতে ইসলামী তাদের বোকা বানাচ্ছে, ফলে তারা ফের রাস্তায় ফিরে যেতে পারেন, গ্রেনাডার পথে যেতে পারেন এবং ভারতকে হস্তক্ষেপ করতে দিতে পারেন এবং বাংলাদেশকে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় খরগোশের গর্তে পড়তে দিতে পারেন। উল্লেখ্য, এই মাইকেল রুবিন গত বছর মার্চে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আজকের বাংলাদেশ ২০০০ সালের আফগানিস্তানের মতো। খেলাফত এ মাজলিস, আল্লাহর দল এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এখন হেফাজতে ইসলামের অধীনে একত্রিত হয়ে বাংলাদেশ আফগানিস্তান হবে এবং আমরা তালেবান হব, এই ব্যানারে সমগ্র বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করছে। আজও তার মন্তব্য সেই দিকে। ধরেই নেওয়া যায় মুহাম্মদ ইউনুসের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কতটা অনিশ্চিত। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে ভোট গণনা। সবশেষ রাত 1:45 পর্যন্ত কমপক্ষে 161 আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে বিএনপি জোট 122টি আসনে বিজয় নিশ্চিত করেছে। অন্যদিকে জামাত জোট 38টি আসনে জিতেছে। তবে রাত যত গভীর হচ্ছে, ফলাফল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। 11:50 দিকে করা সংবাদ সম্মেলনে জামাতের আমির অভিযোগ করেছেন, কিছু আসনের ভোট গণনা ও ফলাফল নিয়ে ইঁদুর বেড়াল খেলা চলছে।
সরাসরি কারচুপির অভিযোগ না করলেও দাবি করেছেন অনেক কিছু হয়েছে। বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন। তারেক রহমান বগুড়া ও ঢাকার 2টি আসনে, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির বিগ শটদের বেশিরভাগই জয় পেয়েছেন কিংবা জয়ের পথে আছেন। জয় পরাজয়ের যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 151টি আসন জিতবে বলে ধারণা করা হচ্ছে। দিনভর অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হলেও সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে। বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারি ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হয় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যে হার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটের হার আশাব্যঞ্জক নয়। বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয় তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে। আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে। ভাই আমার, হতাশ না হয়ে আকাশের দিক তাকাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন। 12 তারিখ চলে গেছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। একটা দল আপনাদের সাথে যোগ দেবে, স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে, ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দিবে। একটু অপেক্ষা করেন। এই 12 তারিখে কেন্দ্র করে শেখের বেটি সারা দেশের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানাইছিল প্রশাসনের নির্বাচনে। সুতরাং আমরা শতভাগ বিজয়ী অর্জন হয়েছে। সারা দেশের জনগণ আপনার ডাকে, আমাদের ডাকে সারা দিয়েছে, শেখের বেটি ডাকে সারা দিয়েছে। এই জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে। সুতরাং চিন্তিত হওয়ার কিছু না। তার মানে এই প্রশাসনের নির্বাচন জনগণ বর্জন করছে। আমরা গণজোয়ার সৃষ্টির জন্য এখন কাজ করে যাইতে হবে। আর সেই জন্য যা যা করণীয় দলীয় নির্দেশনা খুব শীঘ্রই আসতেছে। আপনারা নিজেই দেখছেন যে সারা দেশে 80% মানুষই ভোট কেন্দ্রে যায় নাই। সারা দিন বাংলাদেশের একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার শূন্য ছিল। খাতা কলমে ভোটার ব্যাপক, অফিসের মধ্যে কাগজে ভোটার ব্যাপক, ওরা থাকবেই, অতামাও কিছু যায় না। বরং যে কোন এলাকায় কেডা হইলো না হইলো ইয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো মাথা ব্যথা নাই। এগুলো আমাদের মধ্যে কোনো সেরাসেরি নাই, কোনো দাঁড়িয়ে একজনের কোনো নেই। খালি একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, দেখেন পরিস্থিতি কোন দিকে যায়, কোন দিকে ঘোলাতে। শুধু এতটুকুই বলবো, কেউ একজন আপনার জন্য অপেক্ষা করতে আছে, কেউ একজন আপনার কাছে আসতে আছে, একটু ধৈর্য ধরেন। সুতরাং হতাশ হওয়া যাবে না তৃণমূলের ভাইরা আমার। আমরা অনেক খেলা খেলছি, এবার শুধু যুদ্ধ হবে। সেই যুদ্ধের যাবতীয় যা কিছু সময় মতো ঠিক জায়গা মতো পাইয়ে যাবে, পৌঁছে যাবে সবকিছু। নির্দেশনা চূড়ান্ত কিছুই আসতেছে, ভালো কিছুই অপেক্ষা করতেছে। এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম। এবারের সংগ্রামের স্বাধীনতা লাল সবুজের পতাকা তারা খামছে ধরছে, সেই স্বাধীনতার পুরনো শকুন তাদেরকে তারাইয়া সে তাদের হাত থেকে মানচিত্র রক্ষা করার সংগ্রাম হবে। এবারে লড়াইটা হবে চূড়ান্ত লড়াই। এখন একটা লাইনে চলে আসছে, 12 তারিখে চলে গেছে। এটা ছিল একটা অভিশাপের শূন্য, এটা ছিল একটা অভিশাপময় একটা ডেট। বিগত দিনগুলো ডেভিল ইউনুস তার প্রশাসনের মাধ্যমে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এমন এমন কিছু করছে যেটা মনেই হয়েছে যে ওরা নির্বাচন দেবে না। মানে এর মূলে ছিল একটাই, আওয়ামী লীগ হয়তো কোনো বাধা সৃষ্টি করতে পারে, কোন ঝামেলা তৈরি করতে পারে নির্বাচন ঘিরে। এই কারণে এমন একটা প্ল্যান করছে নির্বাচন হবে না। কিন্তু আমরা তো প্ল্যানের বিপরীতে খেলছি, সমস্যা নাই। যে খেলাটা খেলছি ওর এটি আমাদের একটা বাধা ছিল যে আগে হয়ে যাক না নির্বাচন, তারপর দেখি না পরিস্থিতি কোন দিকে গোলায়। খালি এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, পানি কোন জায়গার পানি কোন দিকে গড়ায়, কোন দিকের পরিস্থিতি কোন দিকে যায়, শুধু এটি অবজার্ভ করেন আর গুনতে থাকেন যে কয়টা কোন জায়গায় পড়তেছে। একটা এক জায়গা পড়া মানে আপনার উপর থেকে দায়িত্ব একটু কমে যাওয়া। সুতরাং ধৈর্য হারা হওয়া যাবে না, বরং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আরো বেশি শক্তি হন। এই মুহূর্তে থেকে আল্লাহর কাছে আমি এতটুকুই বলি যে এইটা ছিল আমাদের একটা অভিশাপের ময়। এই দিনটা, আজকের দিনটা একটা অভিশাপের মতো ছিল যে তাড়াতাড়ি চলে যাক, তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এখন তাড়াতাড়ি চলে গেছে, এখন ফাইনাল চূড়ান্ত খেলা। আর সেই খেলাটা আমরা সম্মুখভাবে যুদ্ধের মাধ্যমেই আমরা খেলবো। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম থেকে যুদ্ধের মাধ্যমে এই দেশটা আমরা চিনে আনছি, আমাদের ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। সুতরাং স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সম্মুখভাবে যুদ্ধ আমাদের করতেই হবে। আমি আজকে থেকে না, আজকে থেকে প্রায় 7-8 মাস আগে থেকে আমি বলতেছি, কোনো দেশ আপনাকে ক্ষমতায় বসাবে না।